Assalamu alaikum. I, Lieutenant Colonel Nasir, welcome you on all to my second class. I thanks Axis Medical School to give me the platform, and today is our second class. I choose the topics hemorrhage. This is from the same chapter number 2 of Belly and Laughs. যেটা আমি বলতে চাচ্ছি যে আমি যেই ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি সেটা হলো উই উইল ট্রাই টু রিড দ্য বেলি এন্ড লাভস। এই বইটা আমাদের টেক্সট বুক হিসাবে আমাদের দেশের সকল প্রতিষ্ঠানই গ্রহণ করেছে। সো আমরা এই বইটা পড়ার চেষ্টা করব। আমরা যেই সাবজেক্টটাই পড়বো সেটাই আমরা এখানে কতটুকু আছে বেলি এন্ড লাভসে সেটা আমরা প্রথমে পড়ার চেষ্টা করব, যেটা আমাদেরকে পরবর্তীতে ভবিষ্যতে সহায়তা করবে বলে আমি মনে করি। First, so if we go to the hemorrhage, then we can see just a minute. Hemorrhage must be recognized and managed aggressively to reduce the severity and duration of shock and avoid death or multi-organ failure. Hemorrhage is treated by arresting the bleeding, not by fluid resuscitation or blood transfusion. Although necessary as supportive measures to maintain organ perfusion, attempting to resuscitate patients who have ongoing hemorrhage will lead to physiological exhaustion, coagulopathy, acidosis, hypothermia and subsequent death. এই অংশটাতে কি বলা হচ্ছে? একটা হলো ফার্স্ট, এই কথাটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, হ্যামোরেজ মাস্ট বি রিকগনাইজ এন্ড ম্যানেজ অ্যাগ্রেসিভলি। অর্থাৎ এনি পারসন, এনি পেশেন্ট প্রেজেন্টিং টু আস ইন এনি লেভেল উইথ হ্যামোরেজ, আমাদেরকে এটা অ্যাগ্রেসিভলি ম্যানেজ করতে হবে। আমাদেরকে সেকেন্ড অন্য কিছুর আগে, যে কোনো কিছু করার আগে অবশ্যই আমরা এটিএলএস এ গিয়ে দেখবো, যেখানে এয়ারওয়েজ এর কথা বলা আছে, ব্লিডিং এর কথা বলা আছে, সেখানেও আগে যেটা ছিল সেখানেও নতুন ভাবে একটা সি যোগ করা হয়েছে। অর্থাৎ যদি কোনো হ্যামোরেজ থাকে তাকে আমাদেরকে প্রথমে ম্যানেজ করতে হবে, কারণ এটা যদি আমরা ম্যানেজ না করতে পারি তাহলে পেশেন্ট খুব তাড়াতাড়ি শকে চলে যাবে এবং মাল্টি অর্গান ফেলিউর এবং আলটিমেটলি ডেথ। সো এবং হ্যামোরেজের ট্রিটমেন্ট যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, হাউ ইউ উইল ম্যানেজ দ্য a case of active hemorrhage, it is nothing other than to arrest the bleeding. The only management of hemorrhage is arresting the bleeding. আমরা বলতে পারি আমরা ব্লাড ট্রান্সফিউশন করব, আমরা বলতে পারি আমরা ফ্লুইড রিসাসিটেশন করব। নো, দ্যাট ইজ দ্য সেকেন্ড অপশন। ফার্স্ট অপশন ইজ অলওয়েজ অ্যারেস্ট দ্য ব্লিডিং। আমরা কেন এই জিনিসগুলো করব? অনগোয়িং রিসাসিটেশনের সঙ্গে সঙ্গে আমরা এই প্রসেসগুলো, ব্লাড অ্যারেঞ্জ করব, ফ্লুইড রিসাসিটেশন করব, কিন্তু আমাদের মেইন টার্গেট থাকবে arrest the bleeding. That's why there is a term in surgery that is damage control surgery, which the main target of damage control surgery have 2 or 3 or 4 goals. We will learn it in next after পরবর্তী অন্য চ্যাপ্টারে আমরা এই জিনিসগুলো পড়বো। কিন্তু আমাদের একটা ড্যামেজ কন্ট্রোল সার্জারির একটা বড় আমাদের লক্ষ্য হলো আমরা ব্লিডিং স্টপ করব, হ্যামোরেজ স্টপ করব। আর হ্যামোরেজ যদি স্টপ না করি তাহলে কি হবে? আমাদের যেই কন্ডিশনটা পেশেন্টের ডেভেলপ করবে তার মধ্যে আছে 3টা কন্ডিশন: কোয়াগুলোপ্যাথি, অ্যাসিডোসিস এন্ড হাইপোথার্মিয়া। কোয়াগুলোপ্যাথি, অ্যাসিডোসিস, হাইপোথার্মিয়া, এই 3টা শব্দ আমাদেরকে মনে রাখতে হবে। এই 3টা শব্দকে একসঙ্গে বলা হয় ট্রায়াড অফ ডেথ। ট্রায়াড অফ ডেথ অর্থাৎ যে 3টা জিনিস একজন মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। সো আমাদেরকে হ্যামোরেজ ম্যানেজ করতে হবে অ্যাগ্রেসিভলি। কিভাবে ম্যানেজ করতে হবে? ব্লিডিং স্টপ করে। কেন ম্যানেজ করতে হবে? কারণ আমরা পেশেন্টকে কোনোভাবেই কোয়াগুলোপ্যাথি, অ্যাসিডোসিস এন্ড হাইপোথার্মিয়া ডেভেলপ হয়ে মৃত্যুর দিকে যেন পেশেন্ট খুব সহজে চলে না যায়। দেন কাম টু দ্য প্যাথোফিজিওলজি। হোয়াট হ্যাপেন্ড? যখন বডিতে হ্যামোরেজ হয় তখন কি হয়? হ্যামোরেজ লিডস টু এ স্টেট অফ হাইপোভলিউমিক শক। হ্যামোরেজ থেকে কি হবে? হাইপোভলিউমিক শক।
দ্য কম্বিনেশন অফ টিস্যু ট্রমা অ্যান্ড হাইপোভলিউমিক শক যেই পরিস্থিতিটার সৃষ্টি করবে তার নাম হলো অ্যাকিউট ট্রমাটিক কোয়াগুলোপ্যাথি, এটিসি, অ্যাকিউট ট্রমাটিক কোয়াগুলোপ্যাথি। সো এটা আমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো হ্যামোরেজের পরে এই কন্ডিশনটা তৈরি হতে পারে, এটিসি, অ্যাকিউট ট্রমাটিক কোয়াগুলোপ্যাথি। So ATC is a component of trauma-induced coagulopathy, TIC, and which is ultimately multifactorial, যেটা আমরা একটু পরে দেখব, কিন্তু আমাদেরকে এই ব্যাপারটা মনে রাখতে হবে। নেক্সট যদি আসি, এটারই পরবর্তী অংশ যেটা বেলিয়ান লাভসে লেখা আছে, তাই আমি এখানে দেখাচ্ছি। আপনারা ইচ্ছা করলে ধীরে ধীরে আমার এই স্লাইড থেকেও পড়তে পারেন, অথবা আপনার বই আছে বই থেকেও পড়তে পারেন, অথবা আপাতত স্লাইডগুলো দেখেন, পরবর্তীতে আপনি বই থেকে দেখে নেন। অনগোয়িং bleeding with fluid and red blood cell resuscitation lead to dilution of coagulation factor, অর্থাৎ ongoing bleeding টা কি করবে, আমাদের যে কোয়াগুলেশন ফ্যাক্টর বডিতে আছে সেটাকে ডাইলুট করে দিবে, এবং আমাদের এই যে হাইপোপারফিউশন স্টেট শকে তৈরি হবে, সেখান থেকে অ্যাসিডোসিস তৈরি হবে, এবং এই সময়ে কি হবে, আমাদের মাসেলগুলো প্রপারলি কাজ করতে পারবে না, যার কারণে হাইপোথার্মিয়া হবে। অর্থাৎ দিস ইজ দ্য প্যাথোফিজিওলজি হাউ coagulopathy, acidosis and hypothermia is developed. So যখন একটা পেশেন্ট শকে থাকবে, তার ব্লাড লস হবে, তখন তার কোয়াগুলোপ্যাথি হবে, কারণ ব্লাডটা ডাইলুটেড হয়ে যাবে। নেক্সট কি হবে, বডিতে যখন শক স্টেট তৈরি হবে, আমরা আগেই পড়েছি যে ল্যাকটিক অ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, যার কারণে ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, এবং পেশেন্টের বডিতে অ্যাসিডোসিস ডেভেলপ করবে, এবং আনপারফিউজড মাসেল যখন হিট প্রডিউস করতে পারবে না, তখন পেশেন্টের হাইপোথার্মিয়া ডেভেলপ করবে। সো এই তিনটাই হলো ট্রায়াড অফ ডেথ। নেক্সট যদি আসি, মেডিকেল থেরাপি হ্যাজ এ টেন্ডেন্সি, আমরা যদি মেডিকেল থেরাপিতে যাই তাহলে কি হবে, হ্যাজ এ টেন্ডেন্সি, এটা কি করবে, আরো আমাদের ভেনাস ব্লাড এন্ড ফ্লুইডকে আরো কোল্ড করে দিবে, এবং আমাদের আরো হাইপোথার্মিয়া ডেভেলপ করবে। আমরা এগুলো ব্যবহার করব, আমরা এগুলো ইউজ করব একটা পেশেন্টকে ম্যানেজ করার জন্য, কিন্তু তার আগে আমাদেরকে এই ব্যাপারটা সবসময় খেয়াল রাখতে হবে। This is the trauma-induced coagulopathy, how coagulopathy develop in a trauma patient. It is a vicious cycle, one go after another. Then come to the hemorrhage, different classification of hemorrhage. There are different stage of hemorrhage is described here. One after another, if I go, this is the revealed and concealed hemorrhage. Then come to primary, reactionary and secondary hemorrhage. Then holo surgical and non-surgical hemorrhage. Then there is a degree and classification of hemorrhage. So আমাদেরকে এই প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে, কি কি, revealed and concealed hemorrhage, primary, reactionary and secondary hemorrhage, surgical and non-surgical hemorrhage, and different degree and classification of hemorrhage. সো আমি যদি প্রথম থেকে আসি, রিভিলড অ্যান্ড কনসিল্ড। রিভিল মিন যেটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আর কনসিল মিন যেটা আমরা দেখতে পাচ্ছি না। যেমন কারো যদি ইন্টারনাল ব্লিডিং হয়, সেটাকে আমরা বলবো কনসিল্ড হ্যামোরেজ, যেমন আপার জিআই ব্লিডিং বা স্টোমাকে ব্লিডিং হচ্ছে, অথবা স্মল ইন্টেস্টাইনে ব্লিডিং হচ্ছে কোনো একটা কারণে, মেবি ফর ডিফারেন্ট প্যাথোলজি, হ্যাঁ, সেটাকে আমরা বলবো কনসিল্ড হ্যামোরেজ। আর যখন একটা এক্সটার্নালি কোনো একটা ইনজুরির জন্য যখন ব্লিডিং হবে, তখন আমরা বলবো তাকে রিভিলড হ্যামোরেজ। দেন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, প্রাইমারি হ্যামোরেজ, সেকেন্ডারি হ্যামোরেজ and reactionary hemorrhage. Primary hemorrhage means hemorrhage occurs immediately after the injury or during the surgery. This is primary hemorrhage. Reactionary hemorrhage, this is delayed hemorrhage within 24 hours. আর secondary hemorrhage between the 7 and 14 days. এই তিনটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। কি, প্রথমে হলো প্রাইমারি হ্যামোরেজ at the time of injury or surgery, reactionary hemorrhage within 24 hours of any surgery or any injury, or secondary hemorrhage after 7 to 14 days of any surgery or any injury. Primary hemorrhage, this is obvious, এখানে দেখা যাচ্ছে যে কোনো ইনজুরি অথবা সার্জারির পরে তৎক্ষণাৎ যে যে ব্লিডিংটা হবে সেটাই হলো আমাদের প্রাইমারি। আর রিঅ্যাকশনারিটা যেহেতু উইদিন 24 আওয়ার্স, কেন হতে পারে, এটা হলো ডিসলজমেন্ট অফ দ্য ক্লট অফ রিসাসিটেশন, নর্মালাইজেশন অফ ব্লাড প্রেসার এন্ড ভ্যাসোডাইলেশন। দ্যাট মিনস আমাদের একটা ক্লট দিয়ে একটা ব্লাড ভেসেল বন্ধ করা ছিল, সেই ক্লটটা ডিসলস হয়ে গেল, সো ব্লিডিং মে স্টার্ট। দেন হলো আমাদের ব্লাড প্রেশারটা যখন ডিউরিং সার্জারি অথবা ডিউরিং অ্যানাস্থেশিয়া
নর্মালের চেয়ে কিছুটা লো লেভেলে ছিল, যখন নর্মাল লেভেলে চলে এসেছে তখন আমাদের ব্লিডিং শুরু হয়েছে, অথবা বিভিন্ন ড্রাগ ফ্লুইড দেওয়ার জন্য ভ্যাসোডাইলেশন হয়েছে, দেন ব্লিডিং স্টার্ট। দিস ইজ দ্য রিঅ্যাকশনারি হেমোরেজ, দিস ইজ উইদিন 24 আওয়ার্স। আর হোয়াট ইজ দ্য সেকেন্ডারি হেমোরেজ? সেকেন্ডারি হেমোরেজ started 7 to 14 days after the injury. It is most commonly for infection or pressure necrosis or malignancy. Most common is infection. আর সেকেন্ডারি হেমোরেজ কেন হতে পারে? এক নম্বরে ইনফেকশনের জন্য, সেকেন্ড হলো প্রেশার নেক্রোসিসের জন্য, থার্ড হলো ম্যালিগন্যান্সির জন্য। দেন সার্জিক্যাল এন্ড নন সার্জিক্যাল। সার্জিক্যাল ব্লিডিং মিনস মোস্ট কমন, যে আমরা সার্জারির সময় যে ব্লিডিংটা হয় সেটাই সার্জিক্যাল ব্লিডিং। নট সার্জিক্যাল ব্লিডিং অর্থাৎ সার্জারি ছাড়া জেনারেলাইজ একটা উজিং, ইট মে বি ওয়ান অফ দ্য কজ অফ দ্য কোয়াগুলোপ্যাথি, কোয়াগুলোপ্যাথির জন্য হয়। সার্জিক্যাল ব্লিডিং আমরা সার্জারিক্যাল টেকনিক প্রয়োগ করে আমরা সেই ব্লিডিংটা বন্ধ করতে পারি, কিন্তু নন সার্জিক্যাল ট্রেনিংটা আমাদের ব্লিডিংটা বন্ধ করতে হলে আমাদেরকে কোনো সার্জিক্যাল টেকনিক এখানে কাজ করবে না, বরঞ্চ আমাদের কোয়াগুলোপ্যাথি যদি থাকে সেটাকে কারেকশন করতে হবে। দেন ডিগ্রি এন্ড ক্লাসিফিকেশন। হিয়ার দেয়ার ইজ এ ওয়ান থিং, যদি সাধারণভাবে কাউকে জিজ্ঞাসা করা হয় একজন মানুষের বডিতে কতটুকু ব্লাড থাকে, আমরা প্রায় সময় বলে থাকি 5 লিটার। নো, এভাবে মেডিকেল সায়েন্সে এভাবে কোনো কিছু আনসার দেওয়াটা সঠিক বলে আমি মনে করি না। কারণ কি, কোনো কিছু ফিক্স না। একজন মানুষের ওয়েট হাইট অনুযায়ী তার বডির ব্লাড নির্ভর করে। সো এটা সবসময় আমরা মনে রাখবো, কোনো একটা নির্দিষ্ট ফিগারে কখনো আনসার দেওয়ার আমরা চেষ্টা করব না। আমরা যদি বলি একটা রেঞ্জ বলবো, যদিও এখানে 5 লিটার বলেছে, কিন্তু তারপরে যেটা বলেছে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন চিলড্রেন এবং অ্যাডাল্টের জন্য বডির ব্লাড হলো 70 ml পার কেজি, 70 ml পার কেজি। আর নিউনেটের জন্য ইট ইজ 80 ml পার কেজি। হ্যাঁ, দেন হাউ আমরা কিভাবে ডায়াগনোসিস করব যে একটা মানুষের কতটুকু ব্লাড লস হয়েছে, তার কিছু ব্যাপার এখানে বলা আছে। এক্সটার্নাল হেমোরেজ যদি হয় তাহলে আমরা অবভিয়াস দেখতে পারি কতটুকু লস হয়েছে। আর অপারেটিং রুমে যদি হয় তাহলে আমরা সাকশন অ্যাপারেটাসে কতটুকু ব্লাড জমা হয়েছে সেটা করতে পারি, আমরা সোয়াব ওয়েট করতে পারি। আরেকটা ব্যাপার আছে, মুষ্টিবদ্ধ ক্লট, মুষ্টিবদ্ধ ক্লট, ক্লিন ফিস্ট। এক মুষ্টিবদ্ধ ক্লট যদি হয় সেটাকে আমরা সাধারণত 500 ml ব্লাড ধরে রাখি। সো এই অংশটা হয়তোবা এখানে নাই, এটা হয়তোবা আমরা অন্য বই থেকে অথবা অন্য জায়গা থেকে আমরা কিভাবে একটা সার্জারির সময় ব্লাড লস অ্যাসেস করব সেটা আমরা এখান থেকে একটা ধারণা পাই। অর্থাৎ আমরা কি করতে পারি, আমাদের যে সাকশন অ্যাপারেটাস আছে সেখানে কতটুকু ব্লাড কালেক্ট হয়েছে সেটা আমরা মেজার করতে পারি। আমরা সোয়াবের ওজন করে মাপতে পারি। আমাদের যদি ক্লটেড ব্লাড থাকে তাহলে আমরা হাত দিয়ে মেপে আমরা দেখতে পারি যে আমাদের কতটুকু ব্লাড লস হয়েছে। এছাড়াও আমরা যেটা সবসময় ইউজ করি সেটা হলো হিমোগ্লোবিন পার্সেন্টেজ। কিন্তু এখানে দ্য হিমোগ্লোবিন লেভেল ইজ এ পুয়ার ইন্ডিকেটর ফর ডিগ্রি অফ হেমোরেজ। অর্থাৎ এখানে হিমোগ্লোবিন লেভেলটাকে তারা একটা পুয়ার ইন্ডিকেটর হিসেবে ইন্ডিকেট করেছে। তারপরেও আমরা যে কোনো পেশেন্ট যখন আমাদের কাছে আছে ব্লিডিং নিয়ে, তখন আমরা তার একটা ধারণা পাওয়ার জন্য তার বডির ব্লাডের পরিমাণ আমরা হিমোগ্লোবিন পার্সেন্টেজটা সবসময় করে থাকি। এখানে কিছু ব্যাপার আছে যে ইন দ্য আর্লি স্টেজ অফ র্যাপিড হেমোরেজ, অর্থাৎ একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট, একটা ট্রমার পেশেন্ট যখন আসে তখন আমরা প্রথমে যদি আমরা হিমোগ্লোবিন করি তখন দেখা যাবে যে আমাদের এই হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ইজ আনচেঞ্জ। সো এটা আমাদেরকে একটা কনফিউশনে ফেলতে পারে। পেশেন্টের আসলে ব্লাড লস হয়েছে, পেশেন্টের ব্লাড ভলিউম আমাদেরকে রিকভার করতে হবে, কিন্তু আমরা হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখা যাচ্ছে যে তখন পর্যন্ত নর্মাল আছে, কারণ এখন পর্যন্ত ব্লাডটা ডাইলুট হয় নাই, যার কারণে পার্সেন্টেজটা হয়তো নর্মাল থাকতে পারে। এবং কোনো সময় বরঞ্চ হিমোগ্লোবিন পার্সেন্টেজ আরো বেশি পাওয়া যেতে পারে। হ্যাঁ, এরকমও কন্ডিশন হয়। সো আমরা একটা জিনিসের উপর, শুধু হিমোগ্লোবিন পার্সেন্টেজের উপর কখনোই ডিপেন্ড করব না। একটা মানুষের হেমোরেজ এবং শক অ্যাসেস করার জন্য আমরা অন্যান্য ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলো এবং আমাদের অন্যান্য নলেজ এন্ড স্কিল গুলো আমরা ব্যবহার করব। Then, according to the loss of blood, hemorrhage can be classified in 3 classes: class 1, 2, 3, 4. Class 1, less than 15%, 2, 15 to 30%, 3, 30 to 40%, 4, more than 40%. Then, if we come to the management of hemorrhage,
ম্যানেজমেন্ট অফ হ্যামোরেজের প্রথম যে কথাটা আছে, আমাদেরকে ব্রড হেডলাইন গুলো মনে রাখতে হবে। ম্যানেজমেন্ট অফ হ্যামোরেজের মধ্যে প্রথম যেটা বলা আছে সেটা হলো আইডেন্টিফাই দ্য হ্যামোরেজ, সেকেন্ড হলো ইমিডিয়েট রিসাসিটেটিভ ম্যানুভার, থার্ড হলো আইডেন্টিফাই দ্য সাইট অফ হ্যামোরেজ, ফোর্থ হলো হ্যামোরেজ কন্ট্রোল। সো আমরা ম্যানেজমেন্ট অফ হ্যামোরেজ, আমরা আগেই বলেছি হ্যামোরেজ ম্যানেজ করার জন্য আমাদেরকে কি করতে হবে, ব্লিডিংটা অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট ব্লিডিং করতে হলে আমাদেরকে হ্যামোরেজ আইডেন্টিফাই করতে হবে। নেক্সট হলো আমাদের রিসাসিটেটিভ কিছু ম্যানুভার আমরা অবশ্যই করব, কিন্তু আমাদের ফাইনাল টার্গেট হবে আইডেন্টিফাই দ্য সাইট অফ হ্যামোরেজ এন্ড কন্ট্রোল অফ হ্যামোরেজ। সো আমি যদি প্রথম থেকে আসি, আইডেন্টিফাই হ্যামোরেজ। এক্সটার্নাল হ্যামোরেজ মে বি অবভিয়াস, but the diagnosis of concealed hemorrhage may be more difficult. Any shock should be assumed to be hypovolemic until proven otherwise. একটা কথা বলা আছে, যে কোনো শকের পেশেন্ট আমরা প্রথমেই ধরে নিব যে এটা হাইপোভলিউমিক শক until proven otherwise. Hypovolemia should be assumed to be due to the hemorrhage until this has been excluded. অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের হ্যামোরেজটা আমরা এক্সক্লুড করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নিব যে আমাদের যে কোনো হাইপোভলিউমিয়ার কজ হলো hemorrhage. Then immediate resuscitative maneuver, direct pressure should be placed over the site of external hemorrhage. External hemorrhage কে ম্যানেজ করার জন্য আমাদেরকে তিনটা পি বলা হয়, তিনটা পি। ফার্স্ট হলো প্রেসার, পজিশন এন্ড প্যাকিং। প্রেসার, পজিশন এন্ড প্যাকিং। প্রেসার মিন্স direct digital pressure by hand, it may be given by hand. Position means if বোর্ড শরীরে যে অংশটা থেকে ব্লিডিং হচ্ছে সেটা যদি লিম্ফ হয় তাহলে ওটাকে আমরা আমাদের হার্টের লেভেল থেকে যদি উপরে ধরে রাখি তাহলে ব্লিডিংটা কিছুটা হবে। দেন হলো প্যাকিং। হ্যাঁ, দেন আদারওয়াইজ আমরা ইমার্জেন্সি ব্লাড ম্যানেজ করব। আমরা এটিএলএস প্রোটোকলে গেলে তখন দেখবো যে এই যে এয়ারওয়ে ব্রিদিং এর কথা বলা আছে, লার্জ বোর ইন্টারভেনাস অ্যাক্সেস করব, এই জিনিসগুলো আমরা করব। কিন্তু প্রথমে ইমিডিয়েট যে ব্যাপারটা বলতে হবে সেটা হলো যে আমরা প্রেসার দিব, প্যাকিং করব এবং পজিশন করব। Then identify the site of hemorrhage. Once hemorrhage have been considered, the site of the hemorrhage must be rapidly identified. আমরা যদি মনে করি আমাদের একজন পেশেন্টের ব্লিডিং হচ্ছে, হ্যামোরেজ হচ্ছে, তখন আমাদের যে কোনো ভাবে প্রথমে আগে আইডেন্টিফাই করতে হবে কোথা থেকে ব্লিডিংটা হচ্ছে। এই জন্য আমরা যেমন সার্জারির সহায়তা নিতে পারি, আমরা এনজিও অ্যাম্বুলাইজেশন করতে পারি, আমরা এন্ডোস্কোপিক কন্ট্রোল করতে পারি। অর্থাৎ আমাদের অন্যান্য যে মডালিটিস গুলো সেগুলো আমরা ইউজ করে হলো আমরা পেশেন্টকে হ্যামোরেজে আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার পরে আমরা কি করব? আইডেন্টিফাই করার পরে আমরা সার্জিক্যাল, নন সার্জিক্যাল প্রসিডিউর ব্যবহার করব। ব্যবহার করে আমরা এই হ্যামোরেজটা বন্ধ করার চেষ্টা করব। Then hemorrhage control, the bleeding and shock patient must be moved rapidly to a place of hemorrhagic control. It may be হতে পারে অপারেশন থিয়েটার, আমরা একটু আগে দেখেছি। ইট মে বি হতে পারে রেডিওলজি ডিপার্টমেন্ট ফর ইন্টারভেনশন, হেল্প অফ দ্য ইন্টারভেনশন রেডিওলজিস্ট। এটা হতে পারে আমাদের এন্ডোস্কোপি স্যুট, যেখানে আমাদের এন্ডোস্কোপিস্ট উইল বাই আইদার কোলোনোস্কোপি আর এন্ডোস্কোপি আমাদের এই ব্লিডিংটা কন্ট্রোল করবে। This will usually be operating room or angiography or endoscopy. Hemorrhage control must be achieved rapidly to prevent the patient entering the triad of death, that is coagulopathy, acidosis and hypothermia. এটা মনে রাখতে হবে। দেন যদি আমরা বলি যে সার্জিক্যাল কি প্রসিডিউরের মাধ্যমে আমরা হ্যামোরেজ বন্ধ করতে পারি। সার্জিক্যাল ইন্টারভেনশন মে বি need to limit the minimum necessary to stop the bleeding and control the sepsis. সার্জারির মধ্যে কি আসতে পারে? সার্জারির মধ্যে আসতে পারে আমরা একটা ভেসেল লাইগেশন করতে পারি, আমরা এনার্জি ডিভাইস ইউজ করতে পারি, যেমন ডায়াথার্ম ইউজ করতে পারি, লিগাসিওর ইউজ করতে পারি। আমরা যদি প্রয়োজন হয় কোনো একটা অর্গান ফেলে দিতে পারি, যেমন স্প্লিন থেকে ব্লিডিং হচ্ছে, আমরা কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না, আমরা স্প্লিনেক্টমি করতে পারি। এই জিনিসগুলো হলো সার্জিক্যাল কন্ট্রোল অফ ব্লিডিং। তাহলে এখানে যদি আসি কি কি হতে পারে, একটা হলো আমরা ডিরেক্ট প্রেসার দিতে পারি, দেন হলো আমরা লাইগেশন করতে পারি, থার্ড হলো আমরা ইলেকট্রোসার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারি, যেমন আমরা ডায়াথার্ম ইউজ করতে পারি, আমরা লিগাসিওর ইউজ করতে পারি, আমরা এনসিল ইউজ করতে পারি, আমরা হারমোনিক স্কালপেল ইউজ করতে পারি। তারপরে যদি কোনোভাবে ব্লিডিং বন্ধ করা যাচ্ছে না তাহলে আমরা একটা অর্গানের
পার্শিয়াল আমরা রিমুভ করতে পারি অথবা হোল অর্গান রিমুভ করতে পারি। ইট মে বি ওয়ান কিডনি, ইট মে বি ওয়ান স্প্লিন। সো আজ খুবই ছোট্ট একটা চ্যাপ্টার আমি আলোচনা করেছি এবং এটা সরাসরি বেলিয়ান লাভস থেকে। সো আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, আসুন আমরা বেলিয়ান লাভসটা পড়ি, আমরা এটা পড়ার অভ্যাস করি। দেখবেন একটা সময় এই বেলিয়ান লাভস যদি আপনি পড়েন, প্রথম দিকে হয়তোবা আপনার কিছুটা কষ্ট হবে, কিন্তু কয়েকটা চ্যাপ্টার পড়ে ফেললে আপনি যখন এর ভাষার সঙ্গে পরিচিত হবেন, এর লেখার ধরনের সঙ্গে পরিচিত হবেন, তখন দেখবেন এই বইটা পড়তে ভালো লাগবে এবং এটা আপনাকে সারা জীবন হেল্প করবে। যারা সার্জারিতে কেরিয়ার করতে চান তাদেরকে আমি বলবো অবশ্যই অবশ্যই আপনি নোট বই পড়েন, সেটা পড়েন, কিন্তু তার আগে বেলিয়ান লাভস পড়ার অভ্যাস তৈরি করেন। আমি অ্যাক্সেস মেডিকেল স্কুলকে ধন্যবাদ দিচ্ছি এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য, এবং আমি আশা করব যে এই বেলিয়ান লাভস উইথ মি, আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে বেলিয়ান লাভস নিয়ে আলোচনা করতে, এবং আমি আশা করি যে এটা আপনাদেরকে হেল্প করবে। আমরা প্রথমে শক, দেন আজকে হ্যামোরেজ, টোটাল জিনিসটা আমার এই স্লাইড প্রিপারেশনটা টোটালটা বেলিয়ান লাভস থেকে, যেন আপনারা এই লাইনগুলো এই বইয়ের যে লেখার ধরন তার সঙ্গে যেন পরিচিত হতে পারে। আমি আশা করি ভবিষ্যতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, এবং আমার এবং অ্যাক্সেস মেডিকেল স্কুলের এই উদ্যোগ আপনাদেরকে সাহায্য করবে বেলিয়ান লাভস পড়ার জন্য। এবং যারা সার্জারিতে কেরিয়ার করবেন তাদেরকে আমি আবারও বলছি, হয়তো প্রতিদিনই বলবো, যে আসুন আমরা বেলিয়ান লাভস পড়ি। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।